সুন্দর, এত আনন্দময়, সেটা এখানে না আসলে হয়তো বা কেউ বুঝতেও পারবেন না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা এখানে একসাথে দাঁড়িয়ে আছি, হয়তো বা কেউ 25 ঊর্ধ্ব, হয়তো বা কেউ 10 ঊর্ধ্ব, হয়তো বা তারও বেশি। এভাবেই যেন সারাটা জীবন একে অপরের পাশে সহযোগিতা, ভালোবাসা, সহনশীলতা, একে অপরকে সহযোগিতা সব কিছু নিয়ে যেন আমরা আমাদের এই ছোট্ট পৃথিবী থেকে সুখের একটা আবেশ, একটা নিয়ে যেন আমরা চলে যেতে পারি। এই দোয়াই রইল। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতে পারলাম যে তাদের 23তম বিবাহবার্ষিকী চলছে, এবং সাবিনা এবং সোবহান। তো আমরা 23 কোটি গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি, এবং তারা যেন সুখী থাকে আজীবন, মানে আমৃত্যু পর্যন্ত। সবাই শুভেচ্ছা। মিস্টার সোবহান এবং মিসেস সাবিনাকে তাদের বিবাহবার্ষিকী জানাচ্ছি শুভেচ্ছা। 23 থেকে গত 22 থেকে 23 পদার্পণ আরও লম্বা জীবন যাও, আমাদের মতো 40-50 হোক, এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের সম্মানিত অতিথি এবং যারা সংবর্ধিত হলেন। আর এখানে এখনই প্রশ্ন এসছে যে শুধু মার্চ মাসে যাদের বিবাহবার্ষিকী তারাই কি এটা পাবে, অন্যদের কি হবে? স্বয়ং আমাদের প্রচার সম্পাদক বলেছেন এই কথা। তো তাদের জন্য বলি, আমাদের যে পেজ আছে সেখানে, এবং আমরা এখানে আগত সকলের বিবাহবার্ষিকী আমরা সংরক্ষণ করছি। তো আমরা, আপনারা দাওয়াত দেন বা না দেন, আমরা তাদের সময় মতো পৌঁছে যাওয়ার চেষ্টা করব, এবং না হলেও আমাদের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে যাবে, যারা আমাদের এই দম্পতি সোসাইটির আওতায় থাকবেন বা থাকবেন না। যাদেরই আমরা বিবাহবার্ষিকী জানবো, আমরা সময় মতো তাদেরকে পুরস্কার পৌঁছে দেব, উপহার পৌঁছে দেব, ভালোবাসা পৌঁছে দেব। হ্যাঁ, সেই সাথে আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি যে 15 দম্পতি পৃথিবীতে সব ডে পালন হয়, হ্যাঁ, সব কিছু একটা ডে পালন হয়। বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব এই দিবস। আমি যদি বিশ্ব দাম্পত্য মেলা বা দাম্পত্য দিবস এরকম একটা পালন চাই কিনা, হয় কিনা কোনো প্রস্তাব আমি রাখলাম যে এটা যদি কোনো সুযোগ থাকে। আচ্ছা, হ্যাঁ ভাই, আমাদের তাহলে এবার যেহেতু আপনি নতুন, আমরা কিন্তু এই লক্ষ্যেই যে বিশ্ব দম্পতি দিবস চালু হোক, এই লক্ষ্যেই কিন্তু আমরা গত বছর 15ই মার্চে এই মেলাটা করেছিলাম। জি জি জি, অনেক যাক, তার মানে উনি আমাদেরকে কতটা ভালোবাসেন, যে আমাদের মনের কথা ওনার মনের ভিতরে সঞ্চারিত হয়ে গেছে। আরেকবার হাততালি হোক ওনাদের জন্য। আরেকটা মজার ব্যাপার দেখুন, যে যদিও ওনাদের বিয়ের 23 বছর হয়েছে, ওনারা যখন শুরুতে ঢুকছিলেন, এবং বলবো সব কথা, ঘরের কথা পরে জানলো কেমনে। হ্যাঁ হ্যাঁ, সাবিনা একটু পিছন ঘুরবেন আপা, পিছন, ওই দিকে পিছন ঘুরবেন। দেখুন ওনার ব্লাউজে সুন্দর দুটো দড়ি ঝুলছে। হ্যাঁ, তো এই দুটো দড়ি মাঝে মাঝে খুলে যাচ্ছে, আর ভাই এই দুটোকে বেঁধে দেওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় আজকের দিনে এর চেয়ে রোমান্টিক দৃশ্য আমি আর দেখিনি বা দেখব। তো সেক্ষেত্রে আমরা ওনাদেরকে 23 বছর না বলে 23 দিনের দম্পতিও বলে ঘোষণা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আর সেই সাথে আপনাদেরকে একটু জানাচ্ছি যে আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকলো, আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিন, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে আপনাদের যুগল ছবি এবং নাম বাংলায় লিখে এবং বিবাহের তারিখ বাংলায় লিখে আমাদেরকে ইনবক্স করুন। আমরা ওই ডেটে আপনাদেরকে আমাদের দম্পতি সোসাইটির ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানাবো। সেই সাথে আপনাদের যুগল ছবি কিন্তু আমাদেরকে পাঠাবেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে দম্পতি সোসাইটি, DAMPATI দম্পতি সোসাইটি। আপনারা এই ফেসবুক পেজ সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং সেখানে লাইক দিয়ে দিন, আর পাঠিয়ে দিন আপনাদের ছবি, বিবাহের তারিখ এবং পূর্ণ নাম। দম্পতিকে আমরা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালাম। সেই দম্পতি বলেছিল বিশ্ব দম্পতি দিবসের কথা। হ্যাঁ, আমরা আমাদের এই যে আয়োজন কিন্তু দম্পতি দিবসকে ঘিরেই। আমরা দম্পতি সোসাইটি 15 মার্চকে দম্পতি দিবস হিসেবে বেছে নিয়েছি, এবং সেই দম্পতি দিবস পালনের জন্যই কিন্তু দম্পতি মেলার আয়োজন করা হয়েছে।
আমাদের এনগেজড কাপল জিয়া ও ওয়াকা আসতে আসতে আমি একটু দম্পতি দিবস সম্পর্কে কথা বলে নিই। ওরা অনুপস্থিত। আচ্ছা, জাকি এবং বসন্তকালেই অর্থাৎ মানুষের জীবনের বসন্তকালেই মানুষ দাম্পত্য জীবন শুরু করে। আর আমাদের দেশে বসন্ত ঋতু যে আছে সেটা শুরু হয়, সেটা থাকে হচ্ছে ফাল্গুন এবং চৈত্র, এই 2 মাস মিলে। এবং 15 মার্চ হচ্ছে বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী, বাংলাদেশের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুনের শেষ দিন, চৈত্রের প্রথম দিন, এবং ইন্ডিয়ার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুনের শেষ দিন। তো এই ফাল্গুন এবং চৈত্র যে 2টি মাস মিলে বসন্তকাল হয়, সেই 2টি মাসের মিলন বিন্দুকে, বিবাহ বিন্দুকে আমরা এই দম্পতিদের দিবস হিসাবে বিবেচনা করেছি। এবার আমি জাকির হোসেনকে ডাকছি তার দাম্পত্য জীবনের কিছু কথা শোনার জন্য এবং দাম্পত্য জীবন নিয়ে তার অভিজ্ঞতা শোনার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে আগত দর্শনার্থীবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আমি বিবাহিত, আজকে 8 বছর যাবৎ। আমার একটি সন্তান রয়েছে, মেয়ে, 2.5 বছর বয়স। আজকে আমি হঠাৎ করেই এই প্রোগ্রামে আসলাম, যদিও আমার ওয়াইফ আসতে পারে নাই, অপ্রস্তুত অবস্থায় আমি এসেছি। তো ভাইয়া বলেন যে কিছু বলার জন্য। আমি এই অনুষ্ঠানের আয়োজক যে দম্পতি সোসাইটি, আমি একটু আগে কথা বলে যে জানতে পারলাম তারা যে এরকম একটি মহতী উদ্যোগ হাতে নিয়েছেন। প্রথমে দেখলে মনে হতে পারে এটা নিছক আনন্দ অনুষ্ঠানের একটা ব্যবস্থা, কিন্তু আমি কথা বলে জানতে পারলাম যে আসলে তাদের উদ্দেশ্যটা অনেক মহৎ। তাদের বলতে হয়তো বছর বছর আমরাও হয়তো এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকব। দম্পতিদের উপর আসলে পরিবারের সম্পূর্ণটাই নির্ভর করে, অনেকাংশ বলবো না। তো আমাদের দাম্পত্য জীবনের উপরে আমাদের সন্তানদেরও অনেক প্রভাব রয়েছে। আমরা যদি আমাদের দাম্পত্য জীবনটা সুন্দরভাবে গড়তে পারি, তাহলে আমরা আমাদের অন্যান্য যে জীবন রয়েছে, আমাদের যে কর্মজীবন রয়েছে ঘরের বাইরে, সেটাও আমরা সুন্দরভাবে কাটাতে পারব। ঘরে যদি শান্তি না থাকে, অর্থাৎ আমি দাম্পত্য জীবনের কথাই বলছি, দাম্পত্য জীবনের শান্তি মানেই হচ্ছে ঘরের শান্তি। ঘরে শান্তি থাকলেই আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারবো এবং আমরা যেই ক্ষেত্রে কর্মরত আছি আমাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো। সংসারে যদি প্রবলেম থাকে, বাইরে আমরা যে পেশাতেই থাকি না কেন, সাফল্য আসলেই কঠিন ব্যাপার হয়ে যাবে। আমি আসলে দীর্ঘ কিছু বলতে চাচ্ছি না, আমি অপ্রস্তুত অবস্থায় মেলাতে এসেছি এবং ভাইয়া আমাকে অনুরোধ করাতে আমি এইটুকুই বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনার যে দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে মানে আপনি কতটা চ্যালেঞ্জ ফিল করেছেন? আপনার কাছে কি মনে হয়েছে যে দাম্পত্য জীবন একটা চ্যালেঞ্জ? ধন্যবাদ। আসলে দাম্পত্য জীবন সত্যিকার অর্থেই একটা চ্যালেঞ্জ। উই হ্যাভ টু লার্ন হাউ টু ফেস ইট। এই বিদ্যা না জানলে সমস্যা আছে। তো আমি আরেকটু খোলাসা করে বলি, এটা আসলে ডিপেন্ডস। আপনি যদি যেমন ফুটবল খেলা বা ক্রিকেট খেলায় আপনার স্বাভাবিক নৈপুণ্য থাকবে, তবেই না আপনি ভালো পারফর্ম করবেন। দাম্পত্য জীবনে আপনাকে কৌশলী হতেই হবে। সহজ সরল বা সততার পরিচয় তো রাখতেই হবে, আপনাকে টেকনিক্যাল হতেই হবে, না হলে বিপদ আছে। আপনি কি আর কিছু প্রশ্ন করবেন? ডিটেল জানতে চাইলে আমি একটু বলতেও পারি, বলেন। আপনি যে টেকনিকের কথা বলেছেন, দাম্পত্য জীবনের টেকনিক আপনি কি কি পেয়েছেন সেটা একটু বলবেন। আচ্ছা, টেকনিক বলতে গেলে কিছু টিপসের প্রসঙ্গ চলে আসে। আমি আসলে টিপস দেওয়ার মতো সাহস রাখি না, আমি জাস্ট শেয়ার করছি, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের মতামতের সঙ্গে। সেটা হচ্ছে দাম্পত্য জীবনে আমরা কিন্তু সাধারণভাবে বলতে শুনি, নিজেরাও বলি
বাইরে আর কি, ঘরে গিয়ে নিজে পালন করি না। হ্যাঁ, শেয়ার করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি থাকতে হবে, কিন্তু নিজের মধ্যে নাই। আসলে নিজের ঘরে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি এবং কুল ব্রেনে সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনাকে কুল থাকতে হবে। রাগান্বিত হলে আপনি ভালো কথা আপনি আপনার ওয়াইফকে বলবে তুমি বেশি বুঝো, কিন্তু কুল ব্রেনে যদি রাগান্বিত হওয়ার মতো কথাও যদি আপনি বলেন তাকে সম্মতে আনতে পারবেন। আবার ওয়াইফদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হাজব্যান্ডরা, যদিও আমাদের সমাজে হাজব্যান্ডরা সাধারণত ডোমিনেটিং, কিন্তু ওয়াইফদের কথাও হাজব্যান্ডরা শুনে। তো শুনবে কোনটা, যেটা শুনবার মতো করে বলা হয় সেটাই শুনবে। তো আমি টেকনিক বলতে এটাই বোঝাচ্ছি যে কুল অ্যান্ড কাম থাকতে হবে। রাগান্বিত হয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি যত সৎ হন, যত বিদ্বান হন, যত এক্সপার্ট হন, দম্পতি সোসাইটির ইভেন উদ্যোক্তা হন, আপনি নিজের বাসায় যদি আপনি কুল না থাকতে পারেন, কাম না থাকতে পারেন, সঠিক জীবন দৃষ্টি বা সঠিক দাম্পত্য জীবন দৃষ্টি যদি আপনার না থাকে, সঠিক থাকতে হবে। সবাই যেটা বলছে সেটা সঠিক নাও হতে পারে। সেটা থাকলে সবাই বলছে, আবার সবাই কিন্তু প্রবলেমে পড়ছে আমরা বেশিরভাগ। কিন্তু আপনি এখানে ব্যতিক্রম কিছু চাইলে, অর্থাৎ সুখ শান্তি আসলেই চাইলে আপনাকেও ব্যতিক্রম হতে হবে। বলেন। ধন্যবাদ। আমরা ওনার কথা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, হ্যাঁ, দাম্পত্য জীবন চ্যালেঞ্জ, এবং চ্যালেঞ্জ যে শুধু দাম্পত্য জীবনে আছে তা না, মানুষের জীবনে অহরহ চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। কিন্তু দাম্পত্য জীবন হতে পারে সেই সকল চ্যালেঞ্জ মোকাবেলার চর্চার কেন্দ্র। আমরা জানি যে খেলোয়াড়রা ফাইনাল খেলার আগে অনেক ম্যাচের চর্চা করে নেয়, তারা প্রস্তুতি ম্যাচ খেলে। তো আমরা বাইরে যত অ্যাচিভমেন্ট, যত অর্জন করি, সব অর্জনের চর্চাগুলো কিন্তু আমরা দাম্পত্য জীবনে করেই সেই অর্জনগুলো করতে পারি। যেমন উনি একটা কথা বলেছেন, স্যাক্রিফাইস। বাইরে আপনি যেখানেই সফল হন, ভালো মানুষ হতে হলে আপনাকে স্যাক্রিফাইসের, ত্যাগের আদর্শ স্থাপন করতে হবে। সেই ত্যাগের চর্চাটি কিন্তু আপনি বাসাতেই আপনার দাম্পত্য জীবনেই করতে পারেন। দাম্পত্য জীবনের চর্চায় যদি আপনি ত্যাগী হতে পারেন, আপনি বাহিরে সব জায়গায় ত্যাগী হতে পারবেন। ধন্যবাদ। চ্যালেঞ্জিং একটা পেশা। আমরা সাধারণত শুনে থাকি যে সাংবাদিকরা তাদের পেশায় এত ব্যস্ত থাকে যে অনেক সময় ঘরে সময় দিতে পারে না। আমরা সাংবাদিক দম্পতি অনুপম হায়াতের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে জানতে চাইব তার দাম্পত্য অভিজ্ঞতা একজন সাংবাদিককে নিয়ে ঘর করার। আসসালামু আলাইকুম। দাম্পত্য জীবন হলো একটি সুখের জীবন। নিজের কাছে যদি বিচার থাকে, দাম্পত্যগুলো অবশ্যই সুখের হবে। আমি এটা মনে করি। এর চেয়ে বড় আর কিছু নাই। নিজের বিচারটা হয়েছে আগে। আর রাগান্বিত হলে দুজনে এক সমানে রাগ হলে হবে না। একজনে শান্ত থাকতে হবে, আরেকজনে রাগান্বিত করবে, তাতে কোনো আসে যায় না। সুখ, দাম্পত্য জীবনে সুখও আছে, দুঃখও আছে। যারা ওটাকে সুখ মনে করে তারা সুখী জীবন যাপন করে, আর যারা নেই একটু ভেজাল করে আর কি, ভেজাল মানুষের মধ্যেই থাকে, ওরাই অসম্ভব জীবন যাপন করে। আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুখী থাকে, আর সবার জন্য আমার এই কামনা রইল। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আমার স্বামী সাংবাদিক হওয়ার কারণেই আমাদের সংসারে এই সমস্যাটা, যদি সাংবাদিক না হয়ে অন্য কিছু হতেন তাহলে হয়তো এটা হতো না, এরকম কি কখনো মনে হয়েছে? আমার কাছে কোনো সমস্যা লাগে না। এবং আপনি তার পেশাটাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি সবসময় সব কিছু মেনে নিচ্ছি। আর উনি তো খারাপ না, খারাপ থাকলে তো অবশ্যই একটা কিছু হইত। তারপরে আমি একটু ধৈর্যশীল, নিজের কথা নিজে বলা ঠিক না, আমি একটু ধৈর্যশীল। আচ্ছা, মানে আপনার ধৈর্যই অনেকটা আপনাদের দাম্পত্য জীবন, দীর্ঘ দাম্পত্য জীবনের, সুখী দাম্পত্য জীবনের মূল। অনেক সুখী। আমার একটা প্রশ্ন ছিল ওনার কাছে, সেটি হলো উনি বলেছেন যে উনি মেনে নিয়েছেন। মেনে নেওয়া বলতে আসলে কি, আমি জানতে চাই যে
উনি ভালোবেসেছেন, ভালোবাসা একটা জিনিস আর মেনে নেওয়া আর একটা জিনিস, আসলে উনি কোনটা বোঝাতে চাচ্ছেন? বুঝতে পারলাম না। ওনার প্রশ্ন হচ্ছে যে আপনি যে মেনে নিয়েছেন সেটা ভালোবেসে মেনে নিয়েছেন না জাস্ট মেনে নিতে হয় তাই মেনে নিয়েছেন? না না, আমি নিজের ইচ্ছাই মেনে নিচ্ছি। উনি ভালোবেসে মেনে নিয়েছেন। বোঝা গেল যে ওনাদের দাম্পত্য, দীর্ঘ দাম্পত্য জীবনে সুখী দাম্পত্য হওয়ার জন্য দুটি বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে ওনার ধৈর্য, আর একটি হচ্ছে ভালোবাসা। উনি ভালোবেসে ধৈর্য ধরে ওনাদের দাম্পত্য জীবনকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই দম্পতির নাতিদেরকে আমরা এখন মঞ্চে দেখতে পাচ্ছি। এই নাতিদের বাবা মারা থাকলে তারাও আসতে পারেন। আচ্ছা, ছেলে বসুন প্লিজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে সুখী থাকতে পারি, মরার পরও যেন সুখটা পাই, এই আশা করি, এই দোয়াটাই করি। আচ্ছা, আপনাদের জন্য দোয়া। এবার আমি অনুরোধ করছি সাংবাদিক অনুপম হায়াতকে তাদের দাম্পত্য জীবনের অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ। বকুলের কাছে কৃতজ্ঞ যে অভিনব অনুষ্ঠানের আয়োজন করার জন্য। চারদিকে যখন ভাঙনের শব্দ শুনি দাম্পত্য জীবনে, মাও তার শিশুকে হত্যা করে, স্বামীও স্ত্রীকে হত্যা করছে, সেই সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে একেবারে খোলাখুলি মঞ্চে নিয়ে আসার জন্য। তো আমাদের 45 বছর চলছে সম্পর্কে। উনি আমার মামাতো বোন, তবে ভাববেন না যে আমাদের করে বিয়ে হয়েছে, আমাদের এই পারিবারিকভাবে হয়েছে। তবে ও আসলে খুবই ধৈর্যশীল, এটি একটা পরম সৌভাগ্যের ব্যাপার। আমি তো চাকরিও করতাম, পাশাপাশি সাংবাদিকতাও করতাম। এই আমার বিশিষ্ট বড় ভাই, বিখ্যাত চলচ্চিত্রকার এবং তার স্ত্রী আছেন এখানে, আজিজুর রহমান, এবং এই যে সাংবাদিকতা করতাম চলচ্চিত্র বিষয়ে, এরা জানেন। এবং ওনাদেরও যে কীভাবে সুখ, সেটা তারকালকে 1982 সালে চেপেছিলাম ভাবির জমানিতে, সেই ছবি আমার কাছে আছে, আমার তারকা বলে ভাবি লিখছিলেন আজিজ ভাই সম্পর্কে। আসলে ওনারা সুখী দম্পতি। আমাদের চিত্রজগৎ ওদের শুনলেন যে ওই যে সর্বহতে আসে প্রেম, এফডিসিতে ভাঙে, আপনারা জানেন। কিন্তু এদের মানে সুখী দাম্পত্য জীবন একেবারে আমাদের চিত্রজগতে কিন্তু হয়ে আছে, কেবল উদাহরণ হয়ে আছে। আরেকটি সুখী দাম্পত্য জীবন হলো সৈয়দ হাসান ইমামের। হাসান ইমাম ভাইয়ের 80 বছর হয়েছে, কিন্তু দেখেন তার স্ত্রী এবং তারা কি সুখী এখনো আছে। আসলে পরিবারকে, দাম্পত্য জীবনকে যদি আমরা একটা রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রের যদি মানে গণ্ডগোল থাকে, সুখ না থাকে, তো বাইরেও কিন্তু এটা প্রভাব ফেলে। এখন অফিসে গেলে পিউনে বলে সাহেবের মন খারাপ, কারণ গিন্নির লোকে ঝগড়া করেছে, ফাইল সই করা যাবে না। এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো আমার জীবনে সেরকম ঘটেনি, আমি পরম সুখী। আমাদের এক পুত্র অব্বয় রহমান, সে MA পাস করেছে, পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি করে, লেখালেখিও করে, গবেষক। আর 3 কন্যা, এক কন্যা হচ্ছে এডিশনাল SP, আরেক কন্যা হচ্ছে ব্যাংকে, আরেকজন হচ্ছে ডাক্তার BCS। এদের নিয়েই মোটামুটি। আর এটি হচ্ছে আমার পুত্রের ঘরে, নাম হচ্ছে অনুভব, ফিলিংস নাম রেখেছি। একটা ছোটো ভাই আছে, নাম রেখেছি অক্ষর, মানে লেটার, এইভাবে। আর ওর ডাক নাম হইলো অব্বয় রহমান, আসলে আমি সিয়াকুর রহমান ভাইয়া। আর এটি হলো মানে এডিশনাল SP মেয়ে, ছেলে, ওর আরেকটি বোন হয়েছে, আর এক নাতি আছে যে মেজুমের ঘরে ব্যাংকে চাকরি করে যাবো, আর আরেকজন যে ডাক্তার। সবই মিলেই আমার মেয়ে বলতো যে আব্বা আমাদের মতো বোধহয় সুখী কেউ নেই, আমাদের অভাব ছিল। আমি একটি চাকরি করতাম, তারপরে পার্ট টাইম সাংবাদিকতা করতাম, কিন্তু আমাদের সুখের কমতি ছিল। আমার মনে হয় সুখ আমাদের উচ্চেই পড়ছে। তো আপনারা দোয়া করবেন, এবং আমিও দোয়া করি যে আমাদের এই ছোটো রাষ্ট্রগুলি, মানে দাম্পত্য সংসার পরিবারগুলি যেন সুখী থাকে, কারণ এর প্রভাব পড়বে বৃহত্তর রাষ্ট্র জীবনে। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। ধন্যবাদ। অনুপম হায়াত, সাংবাদিক অনুপম হায়াতের কাছে আমার একটি প্রশ্ন। উনি দীর্ঘ এই 45 বছর দাম্পত্য জীবন পার করেছেন। সেই দাম্পত্য জীবনে আমার প্রশ্নটি হলো যে আদর্শ দম্পতি হতে হলে একজন নবদম্পতিকে কি কি বিষয়ের উপরে তাদের চর্চা করা উচিত, তাহলেই তারা আদর্শ দম্পতি হতে পারবে? না, মোটামুটি তো তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে। সততা, সুন্দর, কল্যাণ, তারপরে নৈতিকতা, এবং কিছুটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকতে হবে। কারণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যদি না থাকে, না, এটি একটু দরকার বড় বড়। সবচেয়ে বড় কথা হলো নৈতিকতা বোধ।
পরস্পরের প্রতি যে আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, এটি হলো বড় কথা। যদি কারণ মানুষের নৈতিক মূল্যবোধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায়, সেটা পারিবারিক ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিন্তু লক্ষ্য। তা আমি মনে করি এগুলি হচ্ছে বড় সম্পদ, সত্য, সুন্দর, কল্যাণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, নৈতিকতাবোধ, এগুলি আমার মনে হয় আদর্শ দাম্পত্য জীবনের মূল উপাদান হিসেবে কাজ করবে। আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের সময়ে তখন নারীদের তো কর্মে যাওয়ার সেরকম সুযোগ ছিল না, সেক্ষেত্রে পুরুষরাই সবসময় তারা বাইরে কাজ করত, কিন্তু বর্তমান সময়ে নারী পুরুষ এখন সকলেই বাইরে কাজ করছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখন নারীদের ক্ষেত্রে যদি কাজ করার জন্য তারা বাইরে যেতে চায় বা অন্য কোনো কাজে তারা যেতে চায়, সেক্ষেত্রে পরিবার থেকে এখনও আগেকার ধ্যান ধারণার অনেক মানুষ রয়েছেন, তারা যদি বলেন যে না আমাদের পরিবারের কন্যা বা আমাদের পরিবারের বউ কাজ করতে যেতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এটাকে এখন কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন? না, আমি মনে করি আমরা একটা কথা আছে, অর্ধাঙ্গিনী বলা হয়ে থাকে, মানে স্বামীর অর্ধাঙ্গিনী, বেটার হাফ ইংরেজিতে বলে থাকে। সংসারটা কিন্তু শুধু স্বামীরও না, আমার শুধু স্ত্রীরও না, কাজে দুইজনেরই দরকার। আজকাল তো যুগ পাল্টেছে, মেয়েরা তো আর মেয়েদেরকেও তো অর্থনৈতিক শক্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে, এটা হচ্ছে আধুনিক চিন্তাধারার লক্ষ্য। আমি মনে করি মেয়েদেরও চাকরি করবে। আমি কিন্তু আমার নিজেদের মেয়েদেরকে আমি এইভাবে গড়ে তুলেছি। আমি কিন্তু আমার স্ত্রীকেও বলেছিলাম, আমি বইও কিনে দিয়েছিলাম, উনি কিন্তু প্রবেশিকা পাস, উনিও MA পাস করুক, আমি কিন্তু চেয়েছিলাম, কিন্তু নানা কারণেই সেটা হয়ে উঠলো না সংসার দেখতে গিয়ে। আমি কিন্তু তাকে চাকরির জন্য স্কুলে আমি অফার দিয়েছিলাম আমি করবো, কিন্তু আমার শ্বশুর একটু রাজি হয়নি। শ্বশুর একটু আসলে যে কথাটা বলে যে পুরানো মূল্যবোধের, সেটি একটা বড় ব্যাপার। তো আরেকটি কথা যে মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বিশ্ববিদ্যালয়। মা যদি তার সন্তানকে সেই বিশ্ববিদ্যালয়ে নিজের হাতে তৈরি করতে পারে তাহলে সেটি বড় ব্যাপার। তবে এটা ঠিক যে অর্থনৈতিক কারণে দিন পাল্টেছে, মানুষকে একা সংসার চলে না। তো মেয়েরাও তো একটা সামাজিক শক্তি, সে সামাজিক শক্তি শুধু ঘরে বসে থাকলে চলবে না, তারাও কিন্তু কাজ করতে পারে। আমার মেয়ের কথাই বলছিলাম যে এডিশনাল এসপি, সে 7 বছর র্যাবে ছিল, আপনি বুঝতেই পারেন, 1 বছর কঙ্গোতে ছিল, সেখানে ধরেন বিরাট কন্টিনজেন্টের মধ্যে মাত্র 2 জন মেয়ে। এই প্রতিকূল পরিবেশের মধ্যেই সে বড় হয়ে নিজেকে এস্টাবলিশ করেছে। তো এগুলো কিন্তু পুরানো ধ্যান ধারণা যে মেয়েরা কাজ করবে না। সমাজকে এগিয়ে নিতে হলে অবশ্যই মেয়েদেরকেও কাজ করতে হবে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে, কেননা সমাজ নারী এবং পুরুষ মিলে। ধন্যবাদ। আরেকটি কথা, 45 বছর এই দাম্পত্য জীবনে আপনার কখনো কি এমন মনে হয়েছে যে, ঠিক মনে বলবো না, আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি বা এমন কোনো পর্যায়ে কি কখনো সৃষ্টি হয়েছিল? এটি হতেই পারে, এটা সময় তো লাগতেই পারে। তো এগুলো কথা বলা তো আসলে মুশকিল। মানে ও একটুই সংসারের ব্যাপারে খুবই কিন্তু আছে মিতব্যয়ী। এই যে মিতব্যয়ী তো একটা বড় ব্যাপার। ওর আকাঙ্ক্ষা হলো সত্য, সুন্দর, কল্যাণের প্রতি, সেটিকে রেখেই সংসার, আমার বিরাট সংসার ছিল, আমার বাবার সংসার ছিল, তো ও কিন্তু এই খরচটার দিকেই করতে চেয়েছে। আমি হয়তো আরও বেশি ভালো খেতে চাইতাম, কিন্তু ও একটু সংসারটাকে খরচ কমানোর চেষ্টা করতো। এইগুলো নিয়ে আমার প্রতিদিন লাগতো আর কি, বলা যায়। কিন্তু এগুলো আমাদের মধ্যে বড় করে অ্যাট্রাক্ট ফেলতো, কারণ আমি মনে করতাম যে না, এটা তো ঠিক নয়। আমিও কখনো বড় ধরনের আমাদের মধ্যে সমস্যা, রাগ, অভিমান, হয়তো ওই যে বললো যে আধা মিনিট হয়তো আমাদের থাকতো আর কি, এই কোনো বড় ধরনের কোনো কিছুই হয়নি। ধন্যবাদ। এবার এই দম্পতির যেই ফসল, অব্যয় রহমান আমাদের মাঝে আছে। অব্যয় রহমানের কাছ থেকে আমি তার বাবা মার দাম্পত্য জীবন সম্পর্কে, তার যে অনুভূতি সেটি এবং তার নিজের দাম্পত্য জীবন সম্পর্কে শুনতে চাইব। আসসালামু আলাইকুম, আমার নাম অব্যয় রহমান। আমি অত্যন্ত গর্বিত যে আমার বাবা অনুপম হায়াত এবং আমার মা মনোহরা বেগম, আল্লাহ আমাকে তাদের ঘরে জন্মগ্রহণ করাইছেন, এই জন্য সৃষ্টিকর্তার প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমি দেখেছি আমার মা, আমার বাবা কিভাবে তাদের সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছে। ছোটোবেলা যখন আমি স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন সন্ধ্যার সময় হলেই নামাজের জন্য তারা দিত। সন্ধ্যার নামাজের পর বলতো পড়তে বসো। আর রাতের বেলা আমার আব্বা আম্মার কষ্ট আমরা দেখেছি। আমার বাবা কিছু আগে বলছেন
যে আমার দাদার সংসার তাকে দেখতে হয়েছে। ঘটনাটা সত্যি। আমার দাদা মারা গেছে, আমার আব্বা আরও 5 ভাই আছেন, তারা সবাই ছোট। আমাদেরকে যেমন দেখতে হতো, আবার আমার কাকাদেরকেও দেখতে হতো। আমি শুনেছি আমার বাবা চিনাবাদাম খেয়ে রাত কাটিয়েছে। সেটা যদি কোনো সন্তান শোনে তাহলে তার মনে অনেক কষ্ট লাগে। সততার জন্য উনি চিনাবাদাম খেয়ে রাত কাটিয়েছেন। আমরা 6 জন ছিলাম, ভাই বোন সহ 6 জন এক খাটে ঘুমিয়েছি। রাতের বেলা মা হাতের পাখা দিয়ে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তবু আমার মায়ের হাতের পাখা বন্ধ হয়নি। আমার মা আমরা যদি আমার ভাই বোনরা যদি মানে গায়ের চামড়া দেওয়া জুতো বানিয়ে দিই তবু তাদের ঋণ আমরা শোধ করতে পারবো। কোনো সন্তান পারে না, আমরা পারবো না। আজকে যে আমরা যে পর্যায়ে এসেছি, আমি বলেন আর আমার ছোট বোনরা বলেন, আমরা যে পর্যায়ে এসেছি তার সম্পূর্ণ অবদান আমার মা। আমার বাবা সাংবাদিকতা করতে গিয়ে রাত্রে 1টার সময় বাসায় ফিরেছেন, কিন্তু আমাদেরকে দেখাশোনা করেছেন আমার মা, আমার মামা। বাবার গাইডলাইন ছিল শুক্র শনিবার হয়তো ছিল এফডিসিতে কাজ করতে গিয়ে উনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস লিখেছেন, আপনারা মোটামুটি সবাই জানেন। সেই চলচ্চিত্রের ইতিহাস লিখতে গিয়ে উনি কখন রাত্র হয়েছে কখন দিন হয়েছে উনি নিজেও জানেন না। তো ওই সময়টাতে আমাদেরকে সঠিক গাইডলাইন দিয়েছেন আমার মামা এবং আমার মা মনোহরা বেগম। তাদের আদর্শে আজকে আমরা এই জায়গায় এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ব্যক্তিগত জীবনে আমি দাম্পত্য জীবনে অনেক সুখী। দাম্পত্য জীবন বেশি স্যাক্রিফাইস। কিছুক্ষণ আগে আমার এক ভাই বলে গেলেন, স্যাক্রিফাইস ছাড়া কোনোদিন দাম্পত্য জীবন সুখী হয় না। আমরা সবাই সবার প্রতি স্যাক্রিফাইস করব, তাহলে আমাদের দাম্পত্য জীবনটা সুখী হবে, সুন্দর হবে এবং সৎভাবে জীবনযাপন, নামাজ রোজা করলে আমাদের জীবনযাপন আরও সুন্দর হবে। আমি আশা করি আমাদের মতো মানে সবাই এরকম সৎ চিন্তা চেতনা করলেই তাদের দাম্পত্য জীবন সুখের হবে। ধন্যবাদ সবাই। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটি হচ্ছে যে আপনার দাম্পত্য জীবনে আপনি বললেন যে দাম্পত্য জীবনে আমাদেরকে সুখী থাকতে হলে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস তো অবশ্যই আমরা করব, কিন্তু এটা কি কখনো আমাদের মনে হয় কি যে স্যাক্রিফাইস করতে যে আমরা অভিনয় করছি? মানে অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে যে এটাকে ব্যালেন্স করতে হবে। তাই ব্যালেন্স করতে হলে আমাকে একটু অ্যাক্টিংয়ের সহযোগিতা নিতে হবে। যেমন আমার শ্বশুর বাড়ির দিককার কারোকে সন্তুষ্ট করতে হবে, আমার নিজের পরিবারের আমার বাবা মার দিকে কাউকে সন্তুষ্ট করতে হবে। সেখানে ব্যালেন্স করতে যে আমাকে অনেক ক্ষেত্রে আমার নিজের যে জায়গাটা সেখান থেকে স্যাক্রিফাইস করে আমি কি তখন অভিনয়ের আশ্রয় নিচ্ছি না? তাহলে সেক্ষেত্রে কি আমরা অভিনয় করে যাচ্ছে কি? আপনি যদি মনে করেন যে না আপনার ভিতরে কোনো গরল আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অভিনয়ের আশ্রয় নেবেন। আর যদি আপনি সৎ চিন্তা করেন, আপনি একটা জায়গায় যেতে পারছেন না, সেটা যদি আপনার স্ত্রীর সাথে সরাসরি মানে বলে থাকেন, তাহলে কোনোদিনই আপনার সমস্যাটা হবে না। স্যাক্রিফাইসটা হচ্ছে কি সৎভাবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখানে যে মিথ্যার আশ্রয় নেন কোনোদিনই স্যাক্রিফাইস হবে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দম্পতি সোসাইটি মনে লক্ষ্য হচ্ছে যে দাম্পত্য মূল্যবোধের চর্চা, বিকাশ, সংরক্ষণ এবং সময় উপযোগীকরণ। তো আমি সময় উপযোগীকরণ এই ক্ষেত্র থেকে বলতে চাই, আপনি আপনার বাবা মার দাম্পত্য জীবন দেখেছেন, আপনি নিজেও দাম্পত্য চর্চা করেছেন। কোনো জায়গায় মনে হয়েছে যে এই মূল্যবোধটা আমার বাবা মা যেভাবে চর্চা করতো সেটা এই যুগে এইভাবে না এইভাবে হতে পারে, এরকম কি কোনো জায়গা পেয়েছেন? না, ওনারা আসলে আব্বা যেহেতু সাংবাদিকতা করছে সেহেতু উনি আধুনিকতার স্পর্শ উনি অনেক আগেই পেয়েছে। চলচ্চিত্র নিয়ে সাংবাদিকতা করাটা কিন্তু একটা ভিন্ন ধরনের একটা চলচ্চিত্রে দেশে বিজ্ঞানের অন্যতম আবিষ্কার। উনি মডার্ন টেকনোলজি সম্পর্কে ওনার ধারণা বেশি, সুতরাং ওনার কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটা এখনও আধুনিকতার পর্যায়েই পড়ে। আচ্ছা, যদি ওনারটাও হয়, ধরেন আপনি আপনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে অনেক দাম্পত্য জীবন দেখেছেন, মানে বা সমাজে অনেকের দাম্পত্য জীবন দেখেছেন, মানে আপনি কি একটা দুইটা বলতে পারেন যে দাম্পত্য মূল্যবোধের এই জায়গাটার সময় উপযোগীকরণ দরকার আছে? এটা আমি প্রথমেই আপনাকে বলেছি যে দাম্পত্য জীবনের জিনিসটা যেটা আছে সেটা হতে হবে আপনাকে সৎ চিন্তাধারা এবং আপনাকে মানে নৈতিক মূল্যবোধ থাকতে হবে। নৈতিক মূল্যবোধ ছাড়া আপনি কোনোদিনই দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না। যাদের ভিতরে নৈতিক মূল্যবোধের অভাব রয়েছে তারা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার কবিতা শুনবো। তোমার নাম কি বাবু? আলিফ। আলিফ আমাদেরকে একটি কবিতা শোনাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি একটি কবিতা গাবো। কবিতাটির নাম চল চল চল। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, চল রে চল রে চল, চল চল চল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে চল রে চল, চল চল চল। ধন্যবাদ আলিফকে, খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছে। ইশরাকুর রহমান অনুপম। আচ্ছা, এবার অনুপম আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলেরা এই মেয়েরা ভুলতে ভুলের মালায় গলায় দিয়ে মামার আমরাতে প্রেম। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ আমরা সাংবাদিক অনুপম হায়াত দম্পতির দাম্পত্য জীবন, তাদের ছেলের দাম্পত্য জীবন, তাদের দাম্পত্য জীবন সম্পর্কে অভিজ্ঞতা শুনলাম। এবার আমরা একটু চলে যেতে চাই চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের পরিবারে। শুরুতে আমি ওনার স্ত্রী শামীম রহমান তাদের ৪৪ বছর দাম্পত্য জীবনের অভিজ্ঞতা আমাদের উদ্দেশ্যে ব্যক্ত করার জন্য বলবো। আসসালামু আলাইকুম। আসলে আমি কিছুই কখনোই বলতে পারি না। আমরা ৪৪ বছর কাটাইছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুখে অনেক ভালোভাবে আমাদের জীবন কেটে গেছে। আমার হাজব্যান্ড একজন চিত্র পরিচালক ছিলেন, কিন্তু সে এত ভালো মানুষ ছিলেন যে তাকে আমি ফেরেশতার সাথে তুলনা করতে পারি। যার জন্য আমরা অনেক সুখে ছিলাম, অনেক ভালো আছি। আমাদের 2টা বাচ্চা, এক ছেলে এক মেয়ে, তারা দুজনই বাইরে আছেন, কিন্তু আমরা আল্লাহর রহমতে ঢাকায় আছি, খুব ভালো আছি, সুস্থ আছি। দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে। এবার আমি আজিজুর রহমান সাহেবকে তার দাম্পত্য জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলতে পারি। দাম্পত্য জীবন, আমি চলচ্চিত্রের লোক। চলচ্চিত্রের মধ্যে অনেক দাম্পত্য কলহ, ঝগড়া ঝাঁটি, ভালো মন্দ সবই দেখায়। মানে আমি সামাজিক ছবি বেশি করেছি, উত্থান পতন দেখেছি। আপনারা আমার যা ছবি দেখেছেন, যেমন ছবির নাম ঘর ভাঙা সংসার, ঘরে ঘরে যুদ্ধ, সব ফ্যামিলি ড্রামা। তো ওই যুদ্ধ লেগেই থাকে, স্বামী স্ত্রীর যুদ্ধ থাকবে, যুদ্ধ না হলে সংসার হবে না। আমি যে চলচ্চিত্রের জগতের লোক, আমার স্ত্রী আমার হাউস ওয়াইফ, সে গ্রামের মেয়ে, আমি বিয়ে করে নিয়ে এসেছি। আমি চলচ্চিত্রের লোক, আমি সেই সুলতানা জামান, শাবানা, শবনম এদের সঙ্গে বিচারিত হয়েছি, ঘুরেছি। অনেকে মনে করতো এই চলচ্চিত্রের যে কোনো একটা নায়িকাকে পরিচালক সাহেব বিয়ে করতে পারে, কিন্তু আমার সংসার, আমি চাই, সংসার চেয়েছি, তাই আমি শামীম রহমানকে, শামীম ভূঁইয়াকে বিয়ে করেছি। এবং আমার দীর্ঘদিনের ৪৪ বছর আমাদের স্ট্রাগলিং লাইফ, মানে চলচ্চিত্র পরিচালকের খুব স্ট্রাগলিং লাইফ থাকে। অন্যান্য মিডিয়া যেমন ক্যামেরাম্যান, তারপরে অভিনেতা, এরা কাজ করে, এডিটার সবসময় কাজ করতে পারে, কিন্তু পরিচালকের একটা ছবি পরে আর একটা ছবি যতক্ষণ না পাবে তাকে স্ট্রাগলিং করতে হয়। তো এই ৪৪ বছরের স্ট্রাগলিং করে আমি ৫৩টা ছবি পরিচালনা করেছি, 10টা ছবি প্রযোজনা করেছি। আমার 2টা ছেলে মেয়ে। আমার মেয়ে এই মিডিয়ায় কাজ করছে, টরন্টো ফিল্ম অ্যান্ড মিডিয়া কলেজ থেকে পাস করে এই মিডিয়া জগতে আছে। সে ক্যামেরাম্যান এবং ডাইরেকশনে কাজ করছে ATN কানাডাতে। ছেলে ব্যাংকে চাকরি করে। এই 2টা ছেলে মেয়েকে মানুষ করেছে আমার স্ত্রী। যেমন আমি সকালবেলা চলে যেতাম, রাত 10টা 11টায় ফিরতাম। এই পুরা কিভাবে আমার ছেলে মানুষ হয়েছে, কিভাবে স্কুলে গিয়েছে, তারা কিভাবে খেয়েছে, কি প্রত্যেকটা সে জানে। আমি শুধু পয়সা আর্ন করেছি, এনে তার হাতে দিয়েছি, সেই পুরা সংসারটা চালিয়েছে। আমরা সুখী দম্পতি। আমাদের নিজস্ব বাড়িতে আমরা থাকি, গ্রিন স্কোয়ারে আমাদের বাড়ি।
সেখানে আমরা থাকি। এভাবে আমাদের জীবন চলছে এবং যতদিন বেঁচে থাকবো এইভাবেই চলবে। ধন্যবাদ। আচ্ছা, আজকাল আমরা এই ঘর ভাঙার পেছনে জি আজকাল ঘর ভাঙার পেছনে হ্যাঁ। অনেককে চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালগুলোকে দায়ী করতে শুনি। আপনি নিজে কি মনে করেন, এর পেছনে কি চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালগুলো রিয়েলি না না হ্যাঁ, চলচ্চিত্র দিয়ে ঘর ভাঙে না, ওটাকে অ্যাকচুয়ালি ঘর ভাঙার দৃশ্যটাকে চলচ্চিত্র আমরা চিত্রায়ন করি। আমরা প্র্যাকটিক্যালি দেখছি এই ঘটনা হয়, সেখান থেকে মানুষ ইন্সপায়ার্ড হয়ে ওটাকে ঘর ভাঙে এবং কিভাবে জোড়া লাগে সেটাই আমরা দেখি। ঘর ভাঙার চেষ্টা করি না, ঘর যাতে কি জোড়া লাগে সেই চেষ্টাই আমরা করি। সাজেশনটা থাকে, সাজেশনটা থাকে। তাহলে সেই ক্ষেত্রে যে অভিযোগ আনা হয়, আসলে অভিযোগটা ঠিক নয়। জি আমার একটি প্রশ্ন ছিল, সেটি হলো যে আমরা জানতে পারলাম যে আপনার গ্রামের মেয়েকে আপনি বিয়ে করেছেন। জি, গ্রামের মেয়েকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন। হ্যাঁ। তখন উনি গ্রামে ছিলেন, আর আপনি তখন চিত্র পরিচালক। আপনি কোনো নায়িকাকে বিয়ে করতে পারতেন, এরকমও অনেক কথা ছিল, হ্যাঁ, কিন্তু সেটি আপনি করেননি। এই দীর্ঘ দাম্পত্য জীবনের মধ্যে আমার প্রশ্নটি হলো যে কখনো কি আপনার কোনো সময়ের জন্য মনে হয়েছে কি যে আমি আসলে আমার স্ত্রীকে, সহধর্মিণীকে তাকে যদি বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতাম, তাহলে হয়তো আমার আরেকটু অন্যরকম লাগতো, অন্যরকম জীবন হতো, এরকম কি কখনো মনে হয়েছে কি? না শোনেন, ব্যাপারটা হয়েছে কি, আমি 1958 সালে চলচ্চিত্রে এসেছি, আজ থেকে 50-52 বছর আগে। আমার সময় নায়িকা ছিল সুমিতা দেবী, সুলতানা জামান, তারপরে জেনারেশন শবনম, শাবানা, তারপরে এই জেনারেশন এসছে। তা আমি যখন বিয়ে করেছি আমার একসঙ্গে, শাবানার যখন বিয়ে হয়েছে আমাদেরও বিয়ে হয়েছে একসঙ্গে, একই ইয়েতে, এই মগবাজারে। তো ব্যাপারটা হয়েছে কি, আমি তাদের সঙ্গে মিশেছি, তাদের বাড়িতে ফ্যামিলি অনেক সময় গণ্ডগোল ঝগড়াঝাটি হতো। কীভাবে? যেমন হয়তো সমস্ত দিন অভিনয় করে শাবানা তার বাড়িতে গেল, স্বামী বলে হ্যাঁ সমস্ত দিন কাজ করে টায়ার্ড, হ্যাঁ আবার সঙ্গে বসতে একটা মনোমালিন্য ঝগড়াঝাটি লেগে থাকে। এবং আমরা দেখতাম যে প্র্যাকটিক্যাল এটা কী, তাদের বলতাম যে এটা কত কষ্টের কাজ। তো সেই অনুযায়ী মনে করি যে আমি সমস্ত দিন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে আসতাম কাজ করে, সে বলতো কোথায় ছিলে, কেন কাজ করে, এটা তো লাগবে, তাকে বুঝাইতে হবে। যে কারণে আমি আমার বিয়েতে আমাদের চলচ্চিত্রের যত অভিনেত্রী অভিনেতা ছিল আমার ছবিতে এসছে, আমার বিয়েতে আসছে, গায়ে হলুদে আসছে। এবং তখন থেকেই বিয়ের পরের দিন থেকে আমি আমার ওয়াইফকে আমার চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে নিয়ে গেছি, আমার শুটিংয়ে নিয়ে গেছি। আমি পৃথিবীর বিভিন্ন যে জায়গায় শুটিং করেছি, আমি পাকিস্তানে নিয়ে গেছি, আমি শ্রীলঙ্কায় নিয়ে গেছি, ব্যাংককে নিয়ে গেছি, যখনই শুটিংয়ে গেছি সঙ্গে নিয়ে গেছি, নিয়ে ফ্যামিলিকে ছেড়ে দিচ্ছি, তারা ঘুরে বেড়াচ্ছে, আমি কাজ শেষ করে চলে আসছি। তো মানে অল থ্রু তাদের দেখতে বলেছি যে আমার লাইনটা কি, আমার লাইন খারাপ ভালো, যেমন মন্তব্য করে যায়। হ্যাঁ, তো আমি চলচ্চিত্রের নায়িকাকে বিয়ে করবো উদ্দেশ্যেই আমি জানি, কারণ আমার সংসার করতে হবে। সংসারে তাদের প্র্যাকটিক্যাল যে নায়িকাদের স্ট্রাগলিং ইয়েটা দেখেছি আমি জানি, যে কারণেই তাদের ঝগড়াঝাটি লেগে থাকতো এইসব ব্যাপারে। কিন্তু অ্যাকচুয়ালি তারা খুবই ভালো, তারা যে কাজ করতো, যে কারণেই আমি চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করি। সেটা না, আমি সংসারই হতে চেয়েছি, আমার সংসারকে ভালোভাবে চালিত করার জন্য আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাতে হবে, এই করতে হবে। যে কারণেই আমি আমার স্ত্রীর বাড়ি হলো বিক্রমপুরে, হ্যাঁ আমার বাড়ি বগুড়া, মানে বগুড়া বিক্রমপুর অনেক দূরে। যে কারণে মনে করো যে এটা কি, এটা সেটেল ম্যারেজ। হ্যাঁ, যে কারণে আর কি বলবো। আমার আর একটা প্রশ্ন, ভাবির কোন রান্নাটি আপনার সবচেয়ে বেশি পছন্দের, যেটি আপনি খেতে খুব পছন্দ করেন? আমার মনে হলো বিক্রমপুরের মেয়ে রান্নায় এক্সপার্ট, কিন্তু আমি খাওয়াতে দুর্বল। এরা বেশি রিচ ফুড খায়, হ্যাঁ আমি মাছ খাই বেশি, ছোট মাছ বেশি, হ্যাঁ যে কারণে মাছের প্রতি আমার লোভ বেশি। আমি মাংস পছন্দ করি না। তার ফেভারেট প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর পাক করে। এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে
যত নায়ক নায়িকা আছে তার হাতের খেয়ে প্রশংসায় পঞ্চমুখ, এবং মানে তার কাছেই ছুটে আসে কীভাবে পাক করতে হবে, কী করতে হবে এটা জিজ্ঞেস করতে, যে কারণে তার প্রত্যেকটা খাবারই সুস্বাদু এবং ভালো, কিন্তু আমি অত খেতে পারি না। আজকে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে ভাবি আজকে কি পরে এসেছেন, তার পায়ে কি আছে এটি আপনি না দেখে আপনাকে বলতে হবে। ভাবি আজকে কি পরে এসেছে, পায়ে তার কি আছে, স্যান্ডেল না জুতা? স্যান্ডেল। সেটির রংটা কি বলতে পারবেন? স্যান্ডেলের ওটা গ্রে ইয়ে কালার, কি বলে বিস্কিট কালার। বিস্কিট কালার। সারার ভাই দেখতে পারি আপনি আসলে বিস্কিট কালার? হ্যাঁ, অনেকটা মিলে গেছে। হ্যাঁ, অনেকটা মিলে গেছে। আমরা করতালি দিয়ে অভিবাদন জানাই। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আমার একটি প্রশ্ন। আপনি চলচ্চিত্র পরিচালক হিসেবে সমাজকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং আমাদের সমাজে সব কিছুই পরিবর্তিত হচ্ছে। দাম্পত্য চর্চাতেও অনেক পরিবর্তন এসেছে, দাম্পত্য জীবনের লাইফ স্টাইলের পরিবর্তন এসেছে। আপনি যদি একটি পজিটিভ পরিবর্তন এবং একটি নেগেটিভ পরিবর্তন আমাদেরকে জানান, যে এই পরিবর্তনটা পজিটিভ হয়েছে আর এই পরিবর্তনটা নেগেটিভ হয়েছে। না, নেগেটিভ পজিটিভের ব্যাপারটা আমার কঠিন জিনিস। হ্যাঁ, আমি তো যাদের সঙ্গে মিশেছি তাদের দেখেছি, ওদের তো নাম মেনশন করতে পারি না এসব শিল্পীদের। এ তো প্রত্যেকটা, এখানে ববিতা আছে, শাবানা আছে, সুচরিতা আছে, শবনম আছে, মানে এদের প্রত্যেকে দাম্পত্য জীবন দেখছে। এটা আমি আর এখানে বলতে চাই না। হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট। যে কারণে চলচ্চিত্রের দাম্পত্য জীবনটা খুবই কঠিন, কিন্তু তারা অভিনেত্রী খুবই ভালো। তারা আমাদের সোসাইটি মেন হলো প্রবলেম, আমরা সামাজিকতা মুসলমান, আমাদের কালচারের সঙ্গে মিলে না, যে কারণে আমরা আমাদের দেশে চলচ্চিত্র একটা কঠিন প্রত্যয়। যে কারণে আমরা যে সময় এই চলচ্চিত্র তৈরি করেছি, আমাদের আর কোনো এন্টারটেনমেন্ট মিডিয়া ছিল না, এই চলচ্চিত্রে সকলে দেখতো, এই জন্যই এই চলচ্চিত্র তখন চলতো। এখন ঘরে ঘরে চলচ্চিত্র দেখা যায়, ঘরে ঘরে মিডিয়ার এন্টারটেনমেন্ট আছে, যে কারণে চলচ্চিত্র চলে না। যে আমাদের নেগেটিভ জিনিসটা বলে শেষ করা যাবে না, আবার পজিটিভ বলেও শেষ করা যাবে না। আমি কারোর সম্বন্ধে মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। আমি ঠিক কোনো ব্যক্তি নয়, মানে আপনি সচরাচর একটা যদি বলেন যে সচরাচর এই জিনিসটা এখন পরিবর্তিত হয়ে আসছে। হ্যাঁ, এটা আসছে। যেমন আগে আমরা যে অভিনেতা অভিনেত্রী আসছে, একটা মধ্যবিত্ত পরিবারের বাড়িতে যেয়ে বলে আমরা আছে, প্রত্যেকটা পরিবারটা ফ্যামিলির মতো ছিল। এখন কেউ কারো বাড়িতে কেউ যায় না, কারো বিয়েতে কেউ আসে না। আর আমাদের আগে ছিল জয়েন্ট ইয়ের মতো। আমরা ধরেন রাজ্জাকের বাসায় যেতাম, রাজ্জাক আমাদের বাসায় যেত। তা আমার ওয়াইফকে রাজ্জাক শীতের সময় এসে পিঠার জন্য ভাবি করে পাগল, এই যে ইয়েটাই ছিল। হ্যাঁ, আমাদের একটা টোটাল রিলেশন ছিল আগের চলচ্চিত্রে। আমরা দীর্ঘ 30 বছর এই আমরা মেনটেন করেছি। এটা আপনার 2000 পরের থেকে চেঞ্জ হতে শুরু করেছে। এই জেনারেশান চলচ্চিত্রে কোথার থেকে আসছে, সে কোথার থেকে যাচ্ছে, এটার কোনো ফিক্সড কোনো ইয়ে নেই, এবং তারা রেডি হয়ে চলচ্চিত্রে আসতেছে এইরকম ভাবটা। আর আমাদের প্রত্যেকটা শিল্পীকে মাটির মতো তাদের তৈরি করে আমাদের চলচ্চিত্রে অভিনয় করাতে হতো, যে কারণে ফ্যামিলি রিলেশনটা ছিল, একটা পারিবারিক ইয়েতে তারা পরিচিত ছিল। অর্থাৎ আগে এই পেশাগত সম্পর্কটা সামাজিক সম্পর্কে রূপ নিত, কিন্তু এখন আর সামাজিক সম্পর্কে কেউ যায় না, সম্পর্কটা শুধু পেশাগত। একদম কোনো কেউ কাকে চিনেই না, আচ্ছা, আমাদের মাঝে মঞ্চের প্রিয় দর্শনার্থী, মঞ্চে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছিলেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, তার স্ত্রী, এবং সাংবাদিক অনুপম হায়াত এবং তার স্ত্রী। আমরা তাদের কাছ থেকে কথা বলে দাম্পত্য জীবন সম্পর্কে অনেক মূল্যবান কিছু জানলাম। আমরা শেষ করব, কিন্তু যদি আপনাদের মধ্যে থেকে কারো আর কোনো প্রশ্ন থাকে আমরা সুযোগ দেব, না হলে আমরা শেষ করে দেব। আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান? আপনাদের কারো কোনো প্রশ্ন আছে ওনাদের কাছে? ওনাদের দীর্ঘ দাম্পত্য জীবনের বিষয়ে আমরা এতক্ষণ জানলাম। কোনো প্রশ্ন আছে আপনাদের কারোর? আমার মনে হয় যে আপনারা সকলে আড়ষ্ট হয়ে থাকছেন। এখানে কিন্তু আপনাদের জন্যেই আমরা এই আয়োজনটি করেছি।
আপনারা এখানে খোলামেলা আলোচনা করবেন, যার যে প্রশ্ন থাকে। আপনাদের দাম্পত্য জীবনেও মনে করেন যে এমন কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে যা আমরা অভিজ্ঞতা সম্পন্ন পুরাতন দম্পতিদের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো জানতে পারবো। আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, স্বাচ্ছন্দ্যে আপনারা প্রশ্ন করতে পারেন। আমার মনে হয় কেউ প্রশ্ন করতে চাচ্ছেন না। এই যে সামনে একজন আছে, উনি প্রশ্ন করতে চাচ্ছেন না। আমার নাম জাকিরুল ইসলাম, আমি দৈনিক ইত্তেফাকের সাংবাদিকতা করি। আমি চিত্র পরিচালক জনাব আজিজুর রহমান সাহেবকে আমি কাছে জানতে চাইব যে ভাবি সম্পর্কে অনেক পজিটিভ কথা বলেছেন, আমরা শুনেছি। এক কথায় এমন কি কোনো নেগেটিভ কথা আমরা জানতে পারি ভাবি সম্পর্কে? আর ভাবির কাছেও আমরা জানতে চাই যে ভাই সম্পর্কে অনেক পজিটিভ কথা আমরা জেনেছি, যে এক কথায় যে ওনার কোনো নেগেটিভ দিক আছে। তেমনিভাবে আমরা জনাব অনুপম হায়াত ভাইকেও বলতে চাই যে ভাবি সম্পর্কে অনুরূপভাবে আমাদেরকে জানাবেন। পজিটিভ দিক অনেকেই বলেন, নেগেটিভ এক কথা, এবং একইভাবে ভাবিকেও বলবো যে অনুপম হায়াত ভাই সম্পর্কে যদি কোনো বক্তব্য থাকে আমরা জানতে চাই। নেগেটিভ দিক বলতে গেলে যেমন আমার স্ত্রী, আপনারা জানি না আপনার বাড়ি কোথায়? ফরিদপুর, নদীর এপারে বিক্রমপুর। তা আপনার চরের দেশে, নদীর দেশের মেয়েরা একটু ইয়ে হয়, কী বলে ওটা, ডিকটেটর টাইপ, হ্যাঁ, ডমিনেটিভ টেন্ডেন্সির হয়। তা আমার স্ত্রী চেষ্টা করেছে আমাকে ডমিনেট করতে, কিন্তু যেহেতু আমি পুরা চলচ্চিত্রকে ডমিনেট করি, সে যদি ডমিনেট করে আমাকে ইয়ে করতে পারে, সুবিধা করতে পারে। উনি একটু সংসারের প্রতি উদাসীন ছিল প্রথম থেকেই, এটাই আমার একটা অভিযোগ। হ্যাঁ, এতক্ষণ পর আমরা একটি অভিযোগ পেলাম। আমি তো ওনার কোনো খারাপ দিকে দেখি না, ওনার মধ্যে খারাপ পাইনি কিছু। চাঁদের যেমন কলঙ্ক নয়, আমি ওনার কলঙ্ক ছাড়াই দেখতে পাই। আসলে ওনার কথা শুনে একটা কথা মনে পড়লো, এটা একজন মহামনীষীর বাণী, যে ত্রুটিপূর্ণ চক্ষু ত্রুটি দর্শন করে। মানে আমরা কারো দোষ দেখতে পাই, এটা আসলে তার দোষের চেয়ে বড় দোষ হচ্ছে আমাদের চোখের। আমরা অনুপম হায়াতের স্ত্রী মনোয়ারা বেগম, উনি ওনার চোখ অনেক ভালো, যার জন্য উনি ওনার স্বামীর কোনো ত্রুটি খুঁজে পাননি। চোখ মানে হচ্ছে মনের চোখ, মনের চোখ, দৃষ্টিভঙ্গি, উনি খুব ভালো দৃষ্টিভঙ্গির মানুষ। এখন তো চোখ আমার অসুস্থ। হ্যাঁ, ও খুব দৃঢ়তা সময় যেটা বলবে আর কি, আছে না, ওই পয়েন্টে ঠিক থাকতেছে। এটি হলো খুব একেবারে একগুঁয়ে। আর ঠিক ওইভাবে না, একগুঁয়ে না, ওর বক্তব্যের দিকে থাকতে চায়। একগুঁয়ে কিন্তু আবার একটু নেগেটিভ বেশি বলা যায়। আর তার সবচেয়ে বড় গুণ হলো সততা আর প্রতি, যে সততা আমাদেরকে তৈরি করেছে। ধরুন আমি একটা কথাই বলি, মানে আসলে খুব টানাটানি সংসার ছিল, তো আমরা চিনি কেজি মুস্তফার নাম শুনেছেন, তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তাদের, এই গানের গীতিকার, সে পত্রিকা চালাতেন, সে সচিত্র বাংলাদেশ। ওইখানে 100 টাকা 150 টাকা করে লিখে বিল পেতাম। তো বিলগুলি এজির থেকে পাস হয়ে 6-7 মানে 1 বছর পরে অনেকগুলি টাকা হয়ে আসতো। ওই টাকা নিলে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে যেতাম আর কি। তখন জিজ্ঞেস করতো, ছেলেমেয়েরা জিজ্ঞেস করতো, ও জিজ্ঞেস করতো, আজকে কি কেজি ওয়াইয়ের টাকা পেয়েছেন? এই যে ব্যাপার, মানে আমার ইনকামটা সম্পর্কে তার সচেতন ছিল, আমি কোনো অবৈধ উপায় আছে কিনা, খাই কিনা, এই যে এটা ব্যাপার। একজন স্ত্রী কী করে একটা মানুষ, সে যদি উচ্চাকাঙ্ক্ষী হতো, ধরুন আমার টেলিভিশন কিনেছি আমি 87-এ, এর আগে বলতো আমার টেলিভিশন ছিলই না, এটা ভাবতেই পারেন। আমি সাংবাদিকতা করছি, সেটা কি এফডিসির একটা বই লিখে আমি এত টাকা পেয়েছিলাম ওই সময়, ধরুন 87-এ অনারিয়াম পেয়েছিলাম সরকার 1.25 লক্ষ টাকা। আজকের ব্যাপার, ওই বই আমাকে খেতে দেন, তারপরে আমার যে বাড়ি করি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকে তো কত টাকাই হতে পারে। তো
কাজে আমার ইনকাম সম্পর্কে জানা, সে চায়নি যে আমি কোনো অবৈধ পয়সা বা কোনো খারাপ পথে গিয়া আনি। এই যে এই ব্যাপারটি আমার কাছে এটা বিরাট সম্পদ বলে মনে হয়েছে। স্ত্রী যদি সৎ থাকে, সংসারটা, স্বামী, সন্তানরাও সেইভাবে হবে। এই আর কি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমরা বিরতিতে চলে যাব। নামাজের পর আবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। দম্পতি সোসাইটির সহসভাপতি রেজাউল করিম হিটলু